আলোচনার আগে আপনাদের বলে রাখা উচিত যে রোহিঙ্গাদের ইতিহাস নিয়ে একটু আলোচনা করবো, তারা কোথা থেকে এসছে কি ব্যাপার, এবং তার পরবর্তীকালে পরবর্তীকালে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ। তো 3-4 জন শুনছেন? আচ্ছা, দেখি আমি আলোচনা শুরু করছি। হ্যাঁ, 5 জন মতো আসলে আমি শুরু করছি। অনেকে আসলে এটা একটু বড় আলোচনা হবে, এই জন্য একটু ধরে রাখাটা মুশকিল হবে আসলে। মানে মাঝখানে আসলে মুশকিল, তাহলে গতিপথটা অনেকেই বুঝতে পারবে না, এটাই। হুম। আচ্ছা, তো আলোচনা শুরু করি। কমে গেছেন অনেকে, হয়তো ভাবছেন যে আমি করবো না। একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার দেবেন, আর অন্যান্য যেসব গ্রুপ টুপ আছে একটু শেয়ার দিয়ে দেবেন, তাহলে সুবিধাটা হয় কি, তাহলে আমার আলোচনাটা সঠিকভাবে চলতে থাকে। আর অনেকেই বলেন যে শুনতে পান না, এইটা যাতে না হয় যে শুনতে পাচ্ছি না, এই প্রবলেমটা জানি না হয়। তো যাই হোক, আলোচনা শুরু হচ্ছে রোহিঙ্গা কারা। রোহিঙ্গা হচ্ছে আহ, মায়ানমারের পেনিনসুলা অঞ্চলে, মানে আহ, দক্ষিণ পশ্চিম অঞ্চলে, দক্ষিণ পশ্চিমে বলবো, তার পাশাপাশি একটি জায়গা, সেটা হচ্ছে রাখাইন রাজ্য। রাখাইন, যার পুরোনো নাম ছিল আরাকান। আর রাখাইন রাজ্য, রাখাইন নামটা নতুন রাখা হয়েছে সেই প্রদেশটির, আগের নাম ছিল আরাকান। এবং সেই রাজ্যের একটি সংখ্যালঘু সম্প্রদায়, যারা মূলত ইসলাম এবং হিন্দু, দুটো সম্প্রদায় আছে, বাট ইসলামে অধ্যুষিত এবং হিন্দুত্ব ব্যাপারটা অনেক পরে এসছে, বা হিন্দুরা তার সেখানে, মানে রোহিঙ্গাদের মধ্যে হিন্দুরা সংখ্যালঘু সেই হিসাবে। এবার ধীরে ধীরে আমি আসি যে রাখাইন কারা, রোহিঙ্গা কারা, ইত্যাদি ব্যাপারগুলো আসবো। তার আগে বলে রাখি যে রাখাইন রাজা, এরা কিন্তু অনেক পুরনো। রাখাইন যে রাষ্ট্রটা ছিল, সেটি ছিল অনেক পুরনো একটি রাষ্ট্র। এবং শুধু পুরনো রাষ্ট্র আমি বললে এখানে চলবে না, এখানে আমার বলে রাখা উচিত যে রাখাইন রাষ্ট্রটি কিন্তু আসলে মানে ফিউডালিজম চলতো, বা কি বলতে হবে, রাজ পরিবার, রাজতন্ত্র চলতো। এবং সে সে কিন্তু অনেক দূর অব্দি বিস্তৃত ছিল রাখাইন প্রদেশটা, মূলত আমাদের বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলে আপনি রাখাইনের কথা শুনতেন। এরপর আসি, একটু গল্পে আসি, একটা গল্পে যে মগ দস্যুদের কথা অবশ্যই আপনি নাম শুনেছেন। মগ, মগ ধাউনি কথাটা চট্টগ্রাম অঞ্চলে যারা থাকেন তারা অনেকেই জানেন যে মগ ধাউনি এবং মগের মুল্লুক তো আমরা বলেই থাকি না, মগের মুল্লুক। তো সেক্ষেত্রে আমি এই আরাকান প্রদেশটার ঘটনা আমি একটু বলতে থাকি যে চট্টগ্রামের আশেপাশে অঞ্চল সহ বার্মা অঞ্চলের কিছুটা নিয়ে এই আরাকান প্রদেশটা গঠিত হয়েছিল। তো এই আরাকান প্রদেশটা সবচেয়ে আমার কাছে গুরুত্ব এই কারণে, আরাকানরা ছিল অবশ্যই, আপনি বুঝতে পারছেন মগ কাদের। বর্তমানে ত্রিপুরাতে অনেকে থাকেন যারা হচ্ছে মগ, যাদেরকে বলা হয়, এবং আমাদের চাকমা বা সাংমাদের বলা হয় মাঘ। এই মগ এবং মাঘের পার্থক্য আমি অন্যদিন যখন নৃজাতি গোষ্ঠী নিয়ে আলোচনা করবো তখন আপনাকে বুঝিয়ে দেবো যে মগ এবং মাঘের মধ্যে পার্থক্য কি। মগ হচ্ছে মঙ্গোলিয়ান সেই ফিচার্স নেওয়া, মঙ্গোলিয়ান ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য নেওয়া লোকগুলি হচ্ছে মগ, এবং তাদেরই গঠিত রাজ পরিবার হচ্ছে আরাকান। এইটুকু জানলেই হবে, আরাকান। তো এই আরাকানের পরবর্তীকালে আরাকানরা দিল্লির সুলতানদের সাথে লড়াই করেছে, মোগলদের সাথে, বাংলার সুলতানদের সাথে লড়াই করেছে। পরবর্তীকালে ব্রিটিশরা পরবর্তীকালে আরাকান দখল করে, এবং পরবর্তীকালে পর্তুগিজরা আসে। পরবর্তীকালে পর্তুগিজরা এবং মগ দস্যুরা দুজনে মিলে, মানে মগ বলতে যারা আরাকানের লোকেরা, তারা মিলে লুটতরাজ চালায়, ব্রিটিশদের ভয় দেখাতে থাকে। বিভিন্ন ঘটনা হয়েছিল। কিন্তু তার আগে আরাকান প্রদেশে একটা বিশেষ গুরুত্ব আছে, সেই গুরুত্বটা সম্পর্কে আপনাদের জানতে হবে। আরাকান প্রদেশের বিশেষ গুরুত্বটা এটাই হচ্ছে যে বিভিন্ন রাজ রাজ মানে বাংলার কথা বাদ দিন, অন্যান্য মুঘল সম্রাটদের
মানে রাজদরবারে বাংলা ভাষার কিন্তু তেমন কদর ছিল না। হয় আরবি, নয় ফার্সি, নয় সংস্কৃত, এই তিনটে ভাষার কিন্তু কদর ছিল। কিন্তু একমাত্র আরাকানদের রাজসভাতেই বাংলার কদর হলো। সময় কিন্তু আমাদের সুলতানি যুগে বা সুলতানি আমল এবং পরবর্তীকালে মুঘল আমলে কিন্তু বাংলাতে আরবি ফার্সির খুব গুরুত্ব ছিল, কিন্তু বাংলার অত গুরুত্ব ছিল না রাজ দরবারে। অত অত কি বলবো, তেমন মানে একটা জাতে ওঠা যেটাকে হিন্দুদের বলে, যেমন জাতে ওঠেনি। কিন্তু আরাকানের সেই সময়তে মাগন ঠাকুর, আপনি মাগন ঠাকুরের নামটা যখন এই বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস বলবো তখন নামটা আসবে। মাগন ঠাকুর, দৌলত কাজী মানে সতী ময়না বা লোরচন্দ্রানী, যখন এইসব কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব, সেই সব কাব্যগ্রন্থ আরাকান রাজসভায় লেখা হচ্ছে। মানে বাংলায় তাদের একটা পৃষ্ঠপোষকতা পেয়েছিল বাংলা ভাষাটা। আমি আরাকান রাজসভার একটা বৈশিষ্ট্য বললাম, তো এই আরাকানের পরবর্তীকালে কি হলো সেটা নিয়ে আস্তে আস্তে আমি আসি। এই আরাকান প্রদেশটা যেটা আছে, আরাকান প্রদেশটা মোটামুটি ধরে নিতে পারেন ইসলাম ওখানে এসেছিল ৮ম শতকে। ইসলাম এসেছিল বিভিন্নভাবে, ওই যে আরব বণিকরা সেখানে বাণিজ্যের কারণে এসেছিল, এবং এখানে একটা ইন্দো ইসলামিক একটা ইনফ্লুয়েন্স বা ইন্ডিয়া এবং ইসলামের একটা ইনফ্লুয়েন্স সেখানে কাজ করা শুরু করে, এবং বাংলা সুলতান সম্রাটরাও তার আশেপাশে যায়। এবং পরবর্তীকালে কিংডম আর মারুকু বলে একটি জায়গা আছে, সেই মারুকুর যে কিংডমটা সেইটাই কিন্তু আর বর্তমানে যেটাকে আমি আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আরাকান। তো যাই হোক, এর পরবর্তীকালে ব্রিটিশরা চলে আসে। ব্রিটিশরা সেখানে আসে মোটামুটি 1826-এর পর সেখান থেকে ব্রিটিশ কলোনি বানিয়ে ফেলে। ব্রিটিশ কলোনি শুধু তারাই ছিল না, ব্রিটিশ কলোনি অনেকেই ছিল। ব্রিটিশ কলোনি কেবলমাত্র আরাকান ছিল না, সমগ্র ভারতটাই যখন ব্রিটিশের অন্তর্ভুক্ত ছিল। আমি যে সময়কার কথা বলছি, তারা ধীরে ধীরে ঢুকছে। তো সেই সময় ব্রিটিশরা একটি আইন করেছিল যে কারা কারা আরাকানের বা এখানকার, এটা করেছিল 1948-এ, আমি ভুল বললাম, 1948 এই আইনটি একটি আইন করলো যে কারা কারা কোন দেশের নাগরিকত্ব পাবে। কারা কারা কোন দেশের নাগরিকত্ব পাওয়ার সময় রোহিঙ্গাদের কিন্তু, যে রোহিঙ্গা মুসলিমদের কথা বলছি, মূলত রোহিঙ্গাদের কথাই বলবো কারণ হিন্দু মুসলিম সবাই আছে সেখানে। রোহিঙ্গাদের একটা প্রমিস করা হয়েছিল বা রোহিঙ্গাদের বলা হয়েছিল যে তোমরা একটি অংশ পাবে, মানে তোমাদের যেটা ভারতে করেছিল যে জাতিগত ভাগ বা ধর্মটাকে জাতি হিসাবে দেখিয়ে দুটো ভাগ করে দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল তাদের অংশ তারা পাবে। কিন্তু তাদের কথা কিন্তু তারা রাখেনি, যে হয়তো তারা ছোট ছিল বা তারা ছোট নৃজাতি গোষ্ঠী ছিল, নৃজাতি গোষ্ঠী ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু এর পরবর্তীকালে যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে তারা চলে যাওয়ার পর বর্মীরা বা বার্মিজরা তাদের উপর একটা সংঘবদ্ধ অত্যাচার করলো, এবং খুব সম্ভবত 1982-তে তারা নতুন করে একটা নাগরিকত্ব আইন করলো, যেটা এনআরসি, সেটার নামও এনআরসি, ন্যাশনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এরকম একটা। তো এই এনআরসিটা যেখানে করলো সেখানে তারা বলে রাখলো যে দুটো হবে, একটা হচ্ছে তারা জন্মগতভাবে এখানকার নাগরিক ছিল, বার্মিজ বা বার্মার নাগরিক ছিল। 2 নম্বর হচ্ছে তারা ফরেন সিটিজেন, কিন্তু তাদের কোনো বাবা বা পিতা বা মাতা কেউ একজন এখানকার সিটিজেন ছিল। মানে এনআরসি এবং এফআরসি এই দুটো অপশন বার করলো, এবং 113টা নৃজাতি গোষ্ঠীকে স্বীকৃতি দিল যে তারা এখানে থাকবে। কিন্তু সেখানে কিন্তু রোহিঙ্গারা ছিল না, সেখানে রোহিঙ্গাদের নামটা ছিল না। এটাই। এবার আপনাকে মনে রাখতে হবে এই যে রাখাইন প্রদেশে বা পুরো বার্মাতে বা বার্মিজ প্রদেশে, আগে রাখাইন প্রদেশটা একটু অবস্থাটা একটু দেখে নিই। রাখাইন প্রদেশে আসলে অবস্থাটা কিরকম বা রাখাইন লোকেদের কিরকম দেখতে হয়, এইগুলো আসা যেটা আমি বলে রাখি যে এমন কোনো ইনফরমেশন এখানে আমি দেবো না যেগুলো আপনি দেখতে পারবেন না, এখানে সব ইনফরমেশন আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে রাখাইন প্রদেশ। রাখাইন প্রদেশের দেখছেন যে লোকেরা কিন্তু লুঙ্গি পরে, যেমন দেখা দিল যে এখানে মোটামুটি 5% লোক বিলং করে, এই টোটাল মায়ানমারে 5% লোক রাখাইন থেকে, এবং এই ত্রিপুরা পর্যন্ত, ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল এই রাখাইন লোকেদের অবস্থান লক্ষ্য করা যায়, যাদেরকে মগ দস্যু বললাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন মগ কথাটা কিন্তু তারা খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছে, মগ। পরবর্তীকালে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা তো আগে কিন্তু রাখাইন নাম ছিল না, আমি বারবার বলছি এই অঞ্চলটার নাম কিন্তু ছিল রাখাইন ছিল না, এই অঞ্চলটার নাম ছিল আরকানি বা আরকান প্রদেশ। এই অঞ্চলটার নাম বার্মার যে ইয়াঙ্গন বা রেঙ্গুন বা মায়ানমার, বার্মা এখন বলবো না, এখন মায়ানমার গভর্নমেন্ট বর্তমানে
খুব বুদ্ধি করে এর নাম রাখাইন লিখেছে সেখানকার লোকেদের নিয়ে। মানে এখানে যত রাখাইন লোকেরা থাকে, বুদ্ধিস্ট রাখাইন লোকেরা থাকে, এই জন্য এর নাম দিয়ে দেওয়া হলো রাখাইন, মানে আরাকান নামটা বদলে দেওয়া হলো। তার মানে কি হলো, এই প্রদেশটা রাখাইনদেরকেই বকলমে দিয়ে দেওয়া হলো। আর এই জায়গাটা যারা রোহিঙ্গা যারা থাকতো তারা কিন্তু, আপনি বুঝছেন যে কোনো একটি জায়গা ধরুন সেই জায়গাকার লোকেদের নামে যখন দিয়ে দেওয়া হয়, সুতরাং এবং সেই জায়গার অন্যান্য লোকেদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার কিন্তু একটা প্রথম পায় তারা। এর পরবর্তী সময়ে এই যে রোহিঙ্গাদেরকে ধীরে ধীরে তারা বলা হতো যে এটা সত্যি কথা যে ব্রিটিশরা যখন রাখাইন প্রদেশে বা পর্তুগিজরা যখন এসেছিল সেই সময় ইসলামিক ইনভেশন অনেক বেশি হয়েছিল, মানে প্রচুর পরিমাণ, মানে চার গুণ লোক এসে মুসলিমরা সেখানে রাখাইন প্রদেশে বসবাস শুরু করে। কিন্তু 1982 সালে যে আইন তারা পাশ করে সেই সময় কিন্তু এই ঝামেলাটা দেখা যায়। প্রথম ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছিল 1948-এ, আবার রিপিট করছি, সেটা ব্রিটিশরা করেছিল। পরবর্তীকালে ব্রিটিশ ইন্ডিয়াতে হয়েছিল, সবার জন্য হয়েছিল। পরবর্তীকালে কিন্তু 1980-র দশকে আবার বার্মিজরা একটা অন্যভাবে এটাকে করে এবং রোহিঙ্গাদেরকে উদ্বাস্তু ঘোষণা করে দেয় যে তোমাদের এখানে থাকতে হবে না। এই আচ্ছা, একটু কে আসতে পারে। এর পরবর্তী একটা ঘটনা যে হলো সেটা হচ্ছে এটা যে আপনি হয়তো জানেন, যাচ্ছে রাখাইনের অবস্থা আগে বলে দিই, বা মায়ানমার বা বার্মা তো পুরনো না, মায়ানমারে অধিকাংশ থেরাবেতা সম্প্রদায়ের বুদ্ধ, থেরাবেতা যাহাই আপনার হিনোজান তাহাই, হ্যাঁ, হিনোজান এবং থেরাবেতা একই, এবং এছাড়া এই তাদের সংখ্যা বেশি। যখন বুদ্ধিজম নিয়ে আলোচনা করবো তখন দেখাবো যে থেরাবেতা ছিল, ছিল টিবেটিয়ান যে বুদ্ধিস্ট, তারা তার বজ্রযানদের অবস্থান থাকে, এগুলো আমি পরে বোঝাবো। এরপর কি হোক, তাদেরকে তাড়ানোর জন্য একটা প্রসেস বের করতে হবে না রোহিঙ্গাদের। তখন কি করা হলো, তাদেরকে কোন রকম সুযোগ সুবিধা, রাষ্ট্র সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত করলো। সেসব ছেলেমেয়েরা সেখানে পড়তে পারবে না, তাদের স্কুলে পড়তে পারবে না, কারণ তারা নাগরিক নয়। এইবার এখানে কি হলো, বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক পড়াশোনা শুরু হলো। মাদ্রাসা শুরু হলে কি তাদের মধ্যে র্যাডিকালাইজ করা হতো। র্যাডিকালাইজ করার ফলে আরাকান লিবারেশন বলে একটি দল গঠন করে তারা মায়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে লড়তে গেলে, কিন্তু গভর্নমেন্টের বিরুদ্ধে লড়তে গেলে উল্টে তাদের প্রেশার আসলো। 2017-তে তাদেরকে তারা মোটামুটি পালিয়ে আসলো বাংলাদেশে। মোটামুটি থেকে 4 লক্ষ রোহিঙ্গা বিভিন্ন জায়গায় বাংলাদেশ সহ ভারত এবং অন্য মালয়েশিয়া সহ অন্য দেশে। কিন্তু আপনাদের একটা ব্যাপার বুঝতে হবে যে এই যে রোহিঙ্গারা যাদের কথা আজকে আমি বলছি, এই রোগের কিন্তু পুরোপুরি দিক আছে রাখাইনে থাকার কারণ আচ্ছা, অনেকে বলছেন যে পরিষ্কার শোনা যাচ্ছে না, দেখছি। যাই হোক, রাখাইন প্রদেশ থেকে এই যে রোহিঙ্গাদেরকে যে জেনোসাইড করা হলো সেটা কিন্তু খুব ভয়ানক জেনোসাইড হয়েছিল। আপনারা হয়তো অনেকেই জানেন 2017-16 এবং 2017-তে দুটো সময়। এই যখন যাদের থেকে তাড়ানো, এটা বলা হয় যে এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এক্সোডাস। কাশ্মীরি পণ্ডিতদের যেমন ভ্যালি থেকে বের করে দেওয়া হয়েছিল, এদেরকেও ভ্যালি থেকে বের করে হলো। এশিয়ার সব বড় এক্সোডাস ভিয়েতনামের পরে। হ্যাঁ, আশা করি এবার পরিষ্কার আছে। হ্যাঁ, এবার এটাকে বলা হয় ভিয়েতনাম যুদ্ধের পরবর্তী সময়ে সবচেয়ে বড় এক্সোডাস। তাদেরকে কাশ্মীরি ব্রাহ্মণদের তার ভ্যালি থেকে বের করে দেওয়া হয়েছে, রোহিঙ্গাদেরকেও তেমনই ভ্যালি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই না? খুব ভয়ঙ্কর।
তো ভিয়েতনাম, এশিয়া মহাদেশের ভিয়েতনাম যুদ্ধের পরবর্তী সময়ে এটা সবচেয়ে বড় এক্সোডাস বলা হয়, এই রোহিঙ্গাদের বের করে দেওয়া। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বিভিন্ন হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের অধিকারের ব্যাপারে এখনো কথা বলে যাচ্ছে, এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে। সুতরাং আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে এদের রাখাইন প্রদেশে থাকাটা তাদের অধিকার আছে কিনা, অবশ্যই তাদের থাকার উচিত আছে। 7 লাখের বর্তমানে যে হিসাবটা পাওয়া যাচ্ছে 2017 এবং 2018-তে, যে 7 লাখের উপর রোহিঙ্গা অলরেডি চলে এসছে, এখন আসতে থাকছে, তারা বিভিন্ন সময় তারা আসছে বাংলাদেশে এবং সেখান থেকে তারা ভারত এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কিছু রোহিঙ্গা পাকিস্তানে পালিয়ে গেছে, কিন্তু পাকিস্তানের রোহিঙ্গাদের অবস্থা কিন্তু ভালো নয়। এখানে একটু শেয়ার দিয়ে আপনাদের দেখিয়ে দিই। ডয়েচ ভেলে বা এরকম জায়গাতে পাকিস্তানের রোহিঙ্গাদের সম্পর্কে বলেছে, পাকিস্তানস গভর্নমেন্ট অ্যান্ড ইসলামিক গ্রুপস হ্যাভ ক্রিটিসাইজড মায়ানমার ফর ইটস পারসিকিউশন অফ দ্য রোহিঙ্গা মুসলিমস ইন রাখাইন, বাট হাউ ইজ পাকিস্তান ট্রিটিং ইটস ওন রোহিঙ্গা হু হ্যাভ বিন লিভিং ইন দ্য কান্ট্রি ফর ডিকেডস। ছবিতে যাকে দেখছেন এরা হচ্ছে রোহিঙ্গা, কিন্তু দুঃখের হলো সত্যি কথা যে পাকিস্তান গলা ফাটাচ্ছে রোহিঙ্গাদের অধিকারের বিষয়, কিন্তু সেই পাকিস্তানিরা রোহিঙ্গাদেরকে পাকিস্তানি বলে স্বীকৃতি এখনো দেয়নি। তাদের অবস্থা সেই মুহাজিরদের মতো, এবং তাদেরকেও সন্দেহ করে। এবং এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আলোচনাটা করেছে, আলোচনাটা আমি দেখিয়ে দিলাম যে কোনখান থেকে আমি নিয়েছি, ডিডব্লিউ থেকে। তো এখান থেকে আপনি পড়লে বুঝতে পারবেন যে তাদের কি দুঃখ কষ্ট এবং তাদের কি অবস্থা এবং কোথায় কোথায় রোহিঙ্গারা আছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন ম্যাপটা যে পাকিস্তানে কজন আছে, সৌদি আরবিয়া, ইন্ডিয়াতে 40,000 আছে, সবচেয়ে বেশি আছে আপনি বুঝতে পারছেন এই বাংলাদেশে। আমি দেখছি যেটা প্রায় 9 লক্ষ রোহিঙ্গা এখানে বসবাস করে। মায়ানমারে 6 লক্ষ আছে, থাইল্যান্ডে 5,000 আছে, মালয়েশিয়াতে মোটামুটি 1 লাখের কাছাকাছি। এরকম ভাবেই মোটামুটি বুঝতে পারছেন যে বর্তমানে রোহিঙ্গাদের মানচিত্রটা কোথায় কি অবস্থান করছে। যাই হোক, তো এখানে একটা জিনিস বলার হচ্ছে এইটাই যে রোহিঙ্গাদের এই যে ঘটনাটা আমি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম, যে আর কি করে আরাকান থেকে কি করে রাখাইনে পরিবর্তন করা হলো নামটা, যেহেতু থেরাবেতা যে বুদ্ধ রাখাইনের ওখানে থাকে, রাখাইনের নামকরণ করার পরেই তাদের আসলে রাখাইন প্রদেশটার নামকরণ সাথে সাথে রোহিঙ্গাদেরকে পুশ করা শুরু হলো যে সেখান থেকে বের করে দেওয়া হোক। কিন্তু রোহিঙ্গাদের মধ্যে যে অসুবিধাটা আছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তাদের মধ্যে লিটারেসি রেট খুবই কম, মানে শিক্ষা ব্যবস্থা খুবই কম। তাদের মধ্যে বার্থ কন্ট্রোলের ব্যাপারটা নেই, কিছুই নেই। আপনি হয়তো জানেন যে প্রচুর রোহিঙ্গা নারী প্রেগনেন্ট। অ্যাকচুয়ালি অনেকে বলছেন তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ দখল নিতে তারা প্রেগনেন্ট হয়ে এসছে, আসলে না। আসলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে অনেকে দেখবেন যারা বর্ডার ক্রস করে অধিকাংশ মহিলা প্রেগনেন্ট। এর কারণ হচ্ছে তারা যদি ইউরোপ বা অন্যান্য দেশে যায়, তারা যদি একাধিক বাচ্চা জন্ম দিতে পারে, তাদের প্রত্যেকটি নারী বাচ্চা পিছু একটা টাকা তারা ডোনেশন পায় বা একটা টাকা তারা গভর্নমেন্ট থেকে পায়। এই লোভে অনেকেই বাচ্চা বা প্রেগনেন্ট অবস্থা চলে এসে সেখানে জন্ম দেয়। আপনি হয়তো জানেন যারা রোহিঙ্গারা যারা বিভিন্ন এইসব যে রোহিঙ্গা যে কুটি মানে যেগুলো আছে কক্সবাজার বা আশেপাশে যেগুলো যে রোহিঙ্গাদের থাকার জন্য যে রিফিউজি ক্যাম্পগুলো বানানো হয়েছে, সেখানে মূলত প্রচুর বাচ্চার জন্ম হচ্ছে, প্রচুর সংখ্যক। আপনি সবসময় মনে রাখবেন এই বাচ্চাগুলো জন্ম কিন্তু তাদের হিসাব মতো তাদের নাগরিকত্ব কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব তারা ধীরে ধীরে পেয়ে যাচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে 113টি নৃজাতি গোষ্ঠীকে তারা স্বীকৃতি দিল, কিন্তু রোহিঙ্গাদের দিল না। এর কারণ হচ্ছে অবশ্যই ধর্ম। রোহিঙ্গারা মুসলিম বা হিন্দু, এরা হচ্ছে বুদ্ধিস্ট। তো এইটা একটা বিশাল কারণ এটা, এবং এটা নিঃসন্দেহে। তবে হ্যাঁ, রোহিঙ্গারা অবশ্যই র্যাডিকালাইজড হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে লড়াই করার জন্য আহ্বান দেখাচ্ছে, জিহাদের জন্য ডাক দিচ্ছে, যেটা তাদের শক্তিকে আরো বেশি ক্ষয় করবে। সুতরাং মগের মুল্লুক থেকে রোহিঙ্গা অপসারণ, আরাকান প্রদেশ যেই জায়গাটা এক সময়ে বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা করেছিল, যে সময় দিল্লি বাংলার সুলতানিদের আরবি ফার্সির উপর বেশি ঝোঁক ছিল, বাংলাকে তারা তেমন গুরুত্বপূর্ণ কোনো ভাষা হিসেবে ধরতো না। সেই সময় মাগন ঠাকুর বা দৌলত কাজীর মতো লোক, যে দৌলত কাজী বিখ্যাত দৌলত বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস পড়লে আপনি মানে যখন আপনি পরপর পড়বেন যে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী বা পরবর্তীকালে দৌলত কাজী এবং একাধিক মুসলিম সাহিত্যিকদের এরকম এই যে সতী ময়না বা লোরচন্দ্রানী উনি লিখেছিলেন,
এর পৃষ্ঠপোষকতা করেছেন তারাই এখন ছিন্নমূল, তারা বাংলা ভাষাভাষী এবং তারা ছিন্নমূল। এটা খুব কঠিন ব্যাপার, এটা আসলে সত্যি এর একটা ফয়সালা খুব দরকার। এবং এই জেনোসাইড, এবং খুব এটা স্লো জেনোসাইড এটাকে বলা হয়, খুব ধীরে ধীরে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আরেকটি সামনের দিন আলোচনা করব যে আরেকটি নৃজাতি গোষ্ঠী তাদেরকেও কিন্তু আস্তে আস্তে আসলে যাদের কথা কেউ বলে না, আসলে যেসব ঘটনা না জানেন সেই সব ঘটনা নিয়ে আলোচনা করার কথা। কিন্তু আমি আজকে কেবলমাত্র এদেরকে নিয়ে আলোচনা করলাম এই কারণেই, কারণ রোহিঙ্গারাও কিন্তু, রোহিঙ্গাদের এই ক্রাইসিসের কথা হয়তো আপনি জানেন, কিন্তু অনেক বানোয়াট এবং মিথ্যা খবর চারিদিকে লড়ছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস চলছে, সেটা আরো ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে আমরা পেছনের ইতিহাসটা জানি না যে এখানে কিন্তু বাংলার পৃষ্ঠপোষকতা একসময় হয়েছে রাখাইন বা যেটাকে বলা হয় আরাকানে। আচ্ছা, আরাকানের একটু ছবিটা দেখিয়ে দিই এবং আরাকান কোথায় অবস্থিত, আরাকানের ম্যাপটা দেখিয়ে দিই, এবং সুলতানি যুগে আরাকানের অবস্থানটা কোথায় ছিল এটা একটু দেখিয়ে দিই আপনাদের। তাহলে আগের দিনে আমি ম্যাপটা দেখাতে ভুলে গেছি, আজকে আমি ম্যাপটা দেখিয়ে দিচ্ছি একটি ভালো সোর্স থেকে। এখানে আপনি এই যে আমি লিঙ্কটি দিয়ে দিলাম আপনাদের, আমি জানি না এখানে এখনো ম্যাপটি কেন দেখাচ্ছে না। এই লিঙ্কটি আপনারা দেখে নেবেন, এই লিঙ্কে পর পর আছে আরাকানের পুরো ইতিহাস, এবং অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এখান থেকে। এক মিনিট, রিফ্রেশ মারি, তাহলে আসবে। আমি এখানে লিখি আপনাদের, আচ্ছা এখানে দেখা যাচ্ছে না, জানি না এখানে কোনো প্রবলেম চলছে। আচ্ছা এইখানে দেখিয়ে দিই ছোট করে, বা চেষ্টা করছি দেখানো। আরাকান কিংডম আপনি যদি সার্চ দেন, আপনি এখানে পাবেন যে দেখুন বার্মা, যেখানে আমি হাইলাইট করেছি এই জায়গাটাতে, বার্মার পাশে যে ইয়েলো অংশটা আছে বা হলুদ অংশটা আছে, সেটাই হচ্ছে রাখাইন। এবং এই রাখাইন থেকে দেখছেন তো মাঝখানে শুধু একটি বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের পরেই বাংলাদেশ, চট করে তারা বঙ্গোপসাগরে ভেসে চলে আসতে পারে, নিচের দিকে তারা যেতে পারে মালয়েশিয়া বা বিভিন্ন জায়গায়, এবং কি তারা ইন্ডিয়াতেও ঢুকতে পারে এই জায়গাটা দিয়ে। রাখাইন প্রদেশটা একটা পেনিনসুলা বা দক্ষিণ, সরি আমি বলতে একটা পশ্চিম অংশ বলি, পশ্চিম অংশ, এবং বাংলাদেশ তার উত্তর পশ্চিম অংশে অবস্থান করছে বাংলাদেশ। তো এখানে আপনি আপনি প্রচুর জায়গাতেই রাখাইনের অবস্থানটা, ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন রাখাইনের অবস্থানটা আরো পরিষ্কারভাবে। এবং এই প্রবলেমটা এখনো চলছে, এবং আমি জানি না এই ক্রাইসিসটা আমি চাইছি যত তাড়াতাড়ি মিটে যাক। এবং একটা হিস্টোরিক্যাল প্লেস রাখাইনটা অবশ্যই। এবং এখানে আরবীয় মুদ্রা, গোল্ডেন হিস্ট্রি অফ আরাকানে রোহিঙ্গা মুসলিমদের যে আরবের মুদ্রার প্রচলন হয়েছিল সুলতানি যুগে, সেটাও আছে। ইসলামিক ইনভেশন হয়েছিল রাখাইনে, এখানে দেখতে পাচ্ছেন লাল অংশটা হচ্ছে রাখাইন প্রদেশ ডান দিকে। এবং এইখানে আরো পরিষ্কার আপনি বুঝতে পারবেন যে বার্মা, রাখাইন, ইয়াঙ্গন বা রেঙ্গুন যেটা আগে নাম, ইয়াঙ্গন এবং বাংলাদেশ, এই পরিষ্কার আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে এখানে আরো পরিষ্কার মানটা পরিষ্কার বুঝতে পারছেন। যাই হোক, আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা, কি আসলে প্রবলেম চলছে এবং কি কি সমস্যার মধ্যে বর্তমান রোহিঙ্গারা জর্জরিত। তো মোটামুটি আজকে আমার আলোচনা হয়েছিল যে রোহিঙ্গাদের এই 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 বৃত্তান্ত নিয়ে। হ্যাঁ, হিন্দু হিন্দু রোহিঙ্গাদেরকে গণহত্যা করা যায় না, না না, এটা কোনো প্রোপাগান্ডা নয়। হিন্দু রোহিঙ্গাদেরও হত্যা করা হয়। এটা কিন্তু কেবলমাত্র ধর্মের ভিত্তিতে ভাগ নয়, এটা আরেকটা ব্যাপার হচ্ছে এটা এথনিক ক্লিনজিং। রোহিঙ্গারা যদি সেখানে না থাকতে পারে, রোহিঙ্গাদের যেন কোনো অস্তিত্ব সেখানে না থাকে, সেটা একটা 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 টার্গেট এখানে। তো রোহিঙ্গাদের আসলে ব্যাপারটা কিছুই নয় আসলে। রোহিঙ্গারা সেখানে অবশ্যই তারা সেখানকার লোক ছিল না শুধু, পরবর্তীকালে প্রচুর লোক বাইরে থেকে এসছে, এটা নিঃসন্দেহে সত্যি কথা। কারণ তাদের সেখানে আসলে ওই যে যে আরাকান পর্তুগিজরা যখন আরাকানে আসে, তারা বলেছিল এটা একটা কসমোপলিটান এরিয়া, এখানে মুসলিম হিন্দু খ্রিস্টান সবাই আছে। কারণ আপনাকে মনে রাখতে হবে এই রাখাইন কিন্তু একটা 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 পোর্ট বা একটা বন্দর,
এখান দিয়ে কিন্তু যাতায়াত করা খুবই সোজা। তো এই হচ্ছে ব্যাপার। আহ, আচ্ছা, অনেক ধন্যবাদ যারা শুনছিলেন মন দিয়ে। এখানে https://streamer.com WICDEBAERQ, এই যে এটা যদি আপনারা টাইপ করেন, আমি আরেকবার দিয়ে দিচ্ছি, আপনারা আমার লাইভে এসে যুক্ত হতে পারবেন, এবং আপনারা যদি আরো কোনো প্রশ্ন থাকে রোহিঙ্গাদের সম্পর্কে আপনারা করতে পারেন। দেখি আপনারা কখন আসছেন, কি আসছেন। আহ, তো এই রোহিঙ্গাদের এটা প্রোপাগান্ডা নয় অবশ্যই, এবং অনেক সময় যেটা করছিল, আমি আমাদের এখানে খবর পেয়েছিলাম, হিন্দু যে রোহিঙ্গারা আছে তাদেরকে জোর করে একটা ধর্মান্তরীকরণের প্রচেষ্টা চলছিল বিভিন্ন ক্যাম্পেও এবং বিভিন্ন জায়গাতে, এবং সেখানে সাহায্য করছিল হচ্ছে সেখান থেকে আসা রোহিঙ্গারা। ইসলাম একটা ভয়ঙ্কর একটা একটা শত্রু। আমি রোহিঙ্গাদের ব্যাপারে অনেক বেশি সিম্প্যাথাইজড, বাট ইসলাম একটা ভয়ঙ্কর একটি কি বলবো, একটি ধর্মের নাম। নিঃসন্দেহে এটার সাথে কোনো রকম কম্প্রোমাইজ নেই। আচ্ছা, ওরশাদ বিশ্বাস জিজ্ঞেস করছেন যে রোহিঙ্গাদের বিরুদ্ধে, একটু আগে আলোচনা করেছিলাম, রোহিঙ্গাদের বিরুদ্ধে মূল অভিযোগ এটাই যে তারা সেখানকার লিগ্যাল সিটিজেন নয়। 1982 যে, আচ্ছা আমি এটাও দিয়ে, আমি এখন কি করব এখান থেকে, এখন যেটা করব যে প্রতিটা জায়গা থেকে বিভিন্ন তথ্যগুলো আমি এখানে পোস্ট করে দেবো, যাতে আমি চলে যাওয়ার পরও আপনারা কমেন্ট সেকশন থেকে এগুলো জানতে পারেন। 1982 কি 1984-তে, আমার ঠিক মনে নেই, 82 মতান্তরে 84 আমার কাছে, তারা একটা নতুন আইন করে, মানে সিটিজেনশিপ ল, যেটা বর্তমানে আপনি এনসিআর বা এনপিআর দেখছেন এখানে, তাই না? এনআরসির বিভিন্ন রকম মানে কি বলবো, ওটাকে হচ্ছে নাগরিকত্ব আইন। বর্তমানে যেটা ইন্ডিয়া করছে তেমন একটি নাগরিকত্ব আইন ভেবে নিন যে মানে মানে বার্মা করেছে বা মায়ানমার করেছে, এবং সেইটা কিন্তু সরকার থেকে প্রদত্ত একটা। এবং রাষ্ট্র যখন এইসব অপরাধ প্যাট্রোনাইজ করে, আপনি হয়তো জানেন যে বাংলাদেশে সংখ্যালঘু এবং আদিবাসীদের উপর যে অত্যাচার চলে, তার মূল প্যাট্রোনাইজ হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মতো সরকারি। সেখান থেকে লোকেরাই ভূমি দখল করে, তাদেরকে তারায়, এবং পরবর্তীকালে তারাই বা ভোটের জন্য আপনার কাছে ভিক্ষা করে, ভোট ভিক্ষা করে। রাষ্ট্র কর্তৃক প্যাট্রোনাইজ না হলে এইসব ঘটনা হতে পারে না। এটা আমি মানে আমি খুব কাছ থেকে যেহেতু দেখেছি এইসব ব্যাপারগুলো, আমি দেখেছি যে তারাই রীতিমতো উস্কে দেয় যে এই ঘটনাটা হোক। আপনি দেখবেন যে নোবেল জয়ী আং সান সুচিও কিন্তু এই ব্যাপারে নীরব। সেও জানে যে এটা রাষ্ট্র কর্তৃক প্যাট্রোনাইজড, এবং এতে কি হবে, বার্মিজ যে বৌদ্ধরা আছে তাদের সুনিশ্চিত হবে তাদের ভবিষ্যৎ, এবং এদেরকে বার করে দেওয়া হোক। এবং বার করার জন্য ধীরে ধীরে রোহিঙ্গাদেরকে বার করে দেওয়া হচ্ছে। এবং রোহিঙ্গা ইস্যুটা কিন্তু কেউ সলভ করতে চাইছে না, এবং আপনি দেখবেন যে চীনও কিন্তু রোহিঙ্গা ইস্যু সলভ করতে চাইছে না। চীন রোহিঙ্গা ইস্যু সলভ করতে যাচ্ছে না। চীন উইঘুরের প্লাইট অফ দ্য উইঘুর মুসলিমস, এটাও কিন্তু সলভ করতে যাচ্ছে না। তো তারা এই জন্যই যাচ্ছে না, কারণ তার কাছে সাহস নেই কেউ এসে বলার। পাকিস্তান তো বলতেই পারবে না, তারা বিক্রি হয়ে গেছে এক প্রকার, অন্য কেউ পারবে না। তো আসলে ব্যাপারটা হচ্ছে যার পাশে কেউ নেই, যার তার যেই ধর্মই হোক না কেন, তার পাশে আসলে বলার মতো কেউ থাকে না। আমি একজন নাস্তিক হয়েও আমি তাদের নিয়ে আলোচনা করলাম, কারণ আমার মনে হলো যে তাদের নিয়ে আলোচনা করার একটা জায়গা থেকে যায়, এবং তাদের পেছনকার হিস্ট্রি হয়তো অনেকে ভুলভাল জানে যে তারা ইলিগালি ওখানে বসবাস করছে না, কয়েক হাজার বছর ধরে তারা ওখানে বসবাস করছে। সুতরাং তাদেরকে ওঠানোটা, হ্যাঁ, যারা ইললিগাল, যারা পরবর্তীকালে এসছে, অনেক পরে এসছে, তাদেরকে উঠিয়ে দেওয়া যায়, বাট এরকম প্রচুর লোক আছে যারা জেনারেশন ওয়াইজ ওখানে থাকে, তাদের কি হবে? আপনার সন্তান যদি কোনো রাষ্ট্রে থেকে, রাষ্ট্র তো আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছে না, রাষ্ট্র আপনার সঙ্গে সন্তানকে 2 সন্তান নীতি জোর করে চাপিয়ে দিয়েছে, এগুলো কিন্তু আপনাকে মানতে হচ্ছে। কিন্তু এদিকে শিক্ষা পাচ্ছেন না, দীক্ষা পাচ্ছেন, আপনি কি হবেন? আপনি মূর্খ হয়ে যাবেন, আপনি স্বল্প শিক্ষিত হবে, আপনাকে র্যাডিক্যালাইজ করা সোজা হবে, যেটা বর্তমানে হচ্ছে। তাদেরকে বন্দুক দিয়ে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বা এই আরাকান লিবারেশন আর্মি গঠন করে ইসলামী মতে তাদের উপর লড়াই। কিন্তু লড়াইটা ইসলামী, অবশ্যই হয়তো ইসলামী মতে তারা জিহাদ সফল করতে যাচ্ছে, কিন্তু লড়াইটা মূলত হ্যাঁ হ্যাঁ, জিয়াউর রহমান সময়ে রোহিঙ্গারা আসলে অনেক আগে থেকে, মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানপন্থী ছিল, সেটা সবাই জানে মোটামুটি। যাই হোক, মোটামুটি আলোচনা করে নিলাম আজকে। আমি আলোচনাটা এই জন্যই করলাম যে আরাকান প্রদেশটা, আবার বলছি, আরাকান প্রদেশের প্রতি দুর্বলতা একটাই আমার, কারণ তারা ছিল বাংলা ভাষার অন্যতম একজন পৃষ্ঠপোষক, যেখানে সুলতানি বা নবাবরাও বাংলা ভাষার তেমন কোনো পৃষ্ঠপোষকতা করেনি আমার মতে। তো
বাংলা ভাষার তার উদ্ভবের ইতিহাস এবং আরেকটা ব্যাপার হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে যদি আপনারা কেউ থেকে থাকেন, আমি জানি না এখানে চট্টগ্রামের কেউ শুনছেন কিনা, সেখানে বিভিন্ন রকম গান আছে মগ দস্যুদের উপর, মগেদের উপর, এবং তারা মগেরা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল। মগেরা যখন চলে যায় এখান থেকে, মানে একরকম তারা খেয়ে, সুলতানি যুগের তারা খেয়ে মগরা যখন পালায়, তারা তাদের ধনরত্ন, না জি না, তাদের কথা কেউ ভাবছে না, না তাদের কথা কেউ ভাবছে না। কথিত আছে যে মগরা বিভিন্ন জায়গায় পুঁতে দিয়ে যায় তাদের ধনরত্ন, এবং তার একটা ম্যাপ থাকে। আপনি এই সেই গুপ্তধনের যে গল্পগুলো শুনতেন ছোটবেলায়, আমিও শুনেছি বা আপনারা শুনতেন, সেখানে মগ দস্যুরা যে ধনরত্ন লুকিয়ে রাখে, তারপর একজন বুড়ি এসে পায় সেই ধনরত্ন রাতারাতি বড়, এইসব হঠাৎ করে পাওয়া ধনরত্নের এই গল্প কিন্তু চট্টগ্রাম অঞ্চলে এখনো বহুল প্রচলিত। তো যাই হোক, এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বললাম আপনাদেরকে। যাই হোক, মোটামুটি একটা আলোচনা করলাম, আসলে আলোচনা কোনো শেষ নেই। আচ্ছা, রোহিঙ্গাদের সংস্কৃতি, তারা তাদের ল্যাঙ্গুয়েজ, যেটা বলছি পোশাক আশাক সংস্কৃতি, তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে তারা কথা বলে সেটা কিন্তু রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ, তার কিন্তু আলাদা কোনো রোহিঙ্গা বলে, যদি চাটগাঁয়া ভাষা বা চট্টগ্রাম ভাষা রোহিঙ্গা বলে, বাট রোহিঙ্গা আমি এখানে বলছি, রোহিঙ্গা ওটা একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে প্রাচীন, আমাদের প্রাচীন ভাষা জানি। জি জি, ঠিক আছে, জানাচ্ছি, বলছি আপনাকে। আমাদের প্রাচীন, আপনি আচ্ছা এখানে একটা চারজন শুনছেন, চারজনের মধ্যে যেগুলো একজন কমেন্টস করুন যে ভারতীয় উপমহাদেশে, আমি শুনতে চাই আপনাদের প্রাচীন ভাষা কোনটি। সার্চ, গুগল সার্চ না দিয়ে, আমি বারবার বলতে চাই গুগল সার্চ না দিয়ে, গুগল সার্চ না দিয়ে আপনারা কেউ একজন মন্তব্য, টাইম দিচ্ছি আপনাদের 10 সেকেন্ড বা 20 সেকেন্ড দিচ্ছি। ভারতীয় উপমহাদেশে আপনারা যদি ইসেতে থাকেন, আপনারা যদি ইউটিউবে শোনেন, যারা ইউটিউবে এটা একসাথে ব্রডকাস্ট করা হচ্ছে, ইউটিউবে যদি কেউ শুনে থাকেন, ভারতীয় উপমহাদেশে প্রথম ল্যাঙ্গুয়েজ কোনটি, প্রথম ভাষা কোনটি, গুগল সার্চ দিলে হবে না। গুগল সার্চ দিলে আসলে মুশকিল, আমি এটা মিউট করছি, আপনারা লিখুন প্রথম ভাষা কোনটি, গুগল সার্চ দেবেন না। আচ্ছা, পিকে রাজেশ লিখেছেন অস্ট্রিক, না, ভুল 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 বললাম। আচ্ছা, আমি বলে দিই, মূলত অনেকে বলে যে আমার ভাষা প্রাচীন, আরবরা বলে আরবীয় ভাষা অনেক প্রাচীন, ইনস্ক্রিপশন অনেক প্রাচীন। মূল প্রথম ভাষা অনেকে বলবেন আমি জানি, এরপরে অনেকে বলবেন সংস্কৃত, না সেটাও ভুল। ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন ভাষা নয়। না 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 না, আচ্ছা অনুমান করেছেন, ঠিক আছে, হ্যাঁ ঠিকই, আপনার অন্তত সার্চ করেননি, এটা অনেক মানে সত্যতাটা রেখেছেন, মানে সত্যতাটা বজায় রেখেছেন। ভারত, না 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 না, সংস্কৃত নয়, না আর্য ভাষাও নয়, আর্যপঞ্জিক, আর্য কোনো ভাষা নয়। আমাদের এখানে যত ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, হিন্দি, উর্দু, সবকিছুতে ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, সবাই আমরা পড়ি। তো যাই হোক, আমি ওইদিকে সর্বপ্রাচীন ভাষা, আমি জানি না, আপনারা হয়তো অবাক হবেন, সর্বপ্রাচীন ভাষা হচ্ছে তামিল ভাষা। খ্রিস্টপূর্ব 2500 শতকে এটা আবিষ্কার হয়, এর ইনস্ক্রিপচার,
এবং 300 বিসি থেকে পাওয়া যায়, এবং সায়েন্টিস্টরা মোটামুটি যা পেয়েছে খ্রিস্টপূর্ব 2500, মানে আরবি আসার প্রচুর আগে, এবং সংস্কৃতি কিন্তু সেই হিসেবে অনেক নতুন। খ্রিস্টপূর্ব 2000 বিসিতে, মানে 2000 বিফোর ক্রাইস্ট, মানে মোটামুটি খ্রিস্টপূর্বাব্দ 2000 খ্রিস্টপূর্বাব্দে। আর তামিল হয়েছিল 2500 খ্রিস্টপূর্বাব্দে, তার অনেক পরে গ্রিক, চাইনিজ, হিব্রু তার পরে পরে এসছে। এগুলো কিন্তু এভিডেন্স অনুসারে, এবং আরবি অনেক পরে এসছে, অনেক পরে আরবি এসছে। সুতরাং তামিলটা হচ্ছে সর্বপ্রাচীন ভাষা হিসাবে স্বীকৃতি পায় এখনো। যাই হোক, এটার জাস্ট একটা ইনফরমেশন দিলাম আপনাদেরকে, আপনারা চেক করতে পারেন, আমি ভুলও হতে পারি, মানে আপনারা যেন ক্রস চেক করে নেবেন এটা। যাই হোক, অনেক ভালো থাকবেন আপনারা। একটু কথাটা তো অন্যান্য অফ টপিক অনেক কথা বললাম আপনাদেরকে, আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। আমি এটাও দেখাবো পরবর্তীকালে যে আমরা বর্তমানে বলি না যে এই কথাগুলো বলা যাবে না, এটা এই কথাগুলো বলা মানে শিরক করছেন। লক্ষ্মী কথাটা বলা যাবে না বাংলাদেশে, লক্ষ্মীটা হিন্দুদের দেবীর কথা, ভাগ্য দেবী, শিরক। আমি আপনাকে বাংলাদেশি ইউজ হওয়ার প্রতিটা ওয়ার্ডের ধরে ধরে দেখাবো তার মূল শব্দ, কোনো হয়তো হিন্দুয়ানি শব্দ বা হিন্দু বা সংস্কৃত শব্দ তার মূল শব্দ, সেগুলো বলো শিরক। এটা আমি দেখাবো একদিন, যখন বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস নিয়ে যখন আমি আলোচনা করবো, তখন আমি এগুলো আপনাদের দেখাবো। যাই হোক, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। করোনা কালে আবার অনেক জায়গায় লকডাউন, হয়তো বাংলাদেশে কয়েকটা জায়গায় লকডাউন চলছে, ভালো থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা, যে যারা আলোচনাগুলো শুনছেন, আমি একটু ভুল সময় আসি, অনেকেই বলেন যে শুনতে পাই না আলোচনা শোনার জন্য এখানে আসতে হবে তার কোনো মানে নেই। তহুরা বুডি যে চ্যানেলটা আছে, তহুরা বুডিতে গিয়ে আপনারা পুরো লাইভটি শুনতে পারবেন, যখন খুশি আপনারা অফলাইনেও সেভ করে রাখতে পারবেন, পরে ইচ্ছা হলে শুনতে পারেন, না ইচ্ছা হলে শুনবেন না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আপনি আমার পেজে আসতে হবে তার কোনো মানে নেই, আপনি তহুরা ভিডিওতে শুনতে পারবেন। সেখানে আমার কেবল না, সমস্ত মুক্তিবান্নাদেরই ভিডিও আপলোড হয়, আপনারা জানেন যারা অনেক আগে থেকে আছেন। আর অনেকে যারা সাবস্ক্রাইব, মানে যারা শুনছেন, পুরোটা শোনার অনুরোধ রইল, কারণ এই আলোচনাগুলো কি ইম্পর্টেন্ট। পরবর্তীকালে আবার আরেকটি জাতিগোষ্ঠীর উপর অত্যাচারের কিছু কাহিনী বলতে বাস্তবতা না, দ্রাবিড় মানে ভারতে দুটো ভাষাগোষ্ঠী আছে। পিকেরা যে জিজ্ঞেস করছেন যে তখন কি একটা দ্রাবিড় নামে পরিচিত ছিল নাকি তামিল নামে, তামিলটার কথাই বলছি, স্পেসিফিক্যালি তামিল। এটা দ্রাবিড় ভাষাগোষ্ঠীর অন্তর্গত এই ভাষাটা। উত্তরে হচ্ছে ইন্দো আর্য ভাষাগোষ্ঠী, আর দক্ষিণ হচ্ছে দ্রাবিড় ভাষাগোষ্ঠী উপমহাদেশে। এটা হচ্ছে পার্থক্য, তামিল অনেক সর্বপ্রথম এসছে। সুতরাং যারা ক্লেম করে না যে আমার ধর্মগ্রন্থ সবার আগে থেকে এসছে, তো তার ল্যাঙ্গুয়েজই আসেনি, তো ধর্মগ্রন্থ তো অনেক পরে আসার কথা। যাই হোক, বিভিন্ন রকম কথা বলছি আজকে। ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ।